আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনী। হোয়াইট হাউসে বিশাল সামরিক বাংকার বানাচ্ছেন ট্রাম্প। মার্কিন চাপের মুখে ২,০০০-এর বেশি বন্দীকে ক্ষমার ঘোষণা কিউবার। মিয়ানমারের রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা। হরমুজ প্রণালী এড়াতে নতুন পাইপলাইন স্থাপনের কথা ভাবছে উপসাগরীয় দেশগুলো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন বারবার অস্থিতিশীল হয়ে উঠছে, ঠিক তখনই কুয়েট তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং প্রয়োজনে যথাযথ জবাব দিচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে যদি আমরা একটু গভীরে যাই, তাহলে দেখব যে কুয়েত মূলত তাদের জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করতেই এই আধুনিক প্রতিরক্ষা দেয়াল তৈরি করেছে। বর্তমান বিশ্বের যুদ্ধকৌশলে ড্রোনের ব্যবহার অনেক বেড়ে গেছে, আর ছোট বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কুয়েত সরকার এবং তাদের প্রতিরক্ষা বিভাগ এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছে এবং তারা অত্যাধুনিক রাডার সিস্টেম ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যা মুহূর্তের মধ্যেই যে কোনো আগত বস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। আসলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে কুয়েতের মতো একটি শান্তিকামী দেশের জন্য এমন প্রস্তুতি খুবই প্রয়োজন ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, কুয়েত তাদের আকাশসীমায় এক ধরনের নিরাপত্তা ছাতা তৈরি করছে, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন: বর্তমান সময়ের আধুনিক ড্রোন প্রযুক্তির যুগে একটি দেশের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কুয়েতের এই সামরিক পদক্ষেপ কেবল তাদের নিজেদের সুরক্ষাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের এই প্রস্তুতি কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক নয়, বরং কেবল আত্মরক্ষামূলক। কুয়েত সেনাবাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়ায় বিশ্বের নামিদামি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশগুলোর সাথে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং সেনা সদস্যদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলছে। হোয়াইট হাউসে একটি বিশাল এবং শক্তিশালী সামরিক বাংকার তৈরির খবর নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে, এবং জানা যাচ্ছে যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের পেছনে বিশেষ নজর দিচ্ছেন। হোয়াইট হাউস এমনিতে বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে পরিচিত, কিন্তু সেখানে নতুন করে একটি বিশাল সামরিক বাংকার তৈরির পরিকল্পনা কেন করা হচ্ছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে। আপনারা হয়তো জানেন যে হোয়াইট হাউসের নিচে আগে থেকেই প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা পিইওসি নামের একটি নিরাপদ আশ্রয়স্থল রয়েছে, যা মূলত পরমাণু হামলা বা বড় কোনো দুর্যোগের সময় প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তবে নতুন এই বাংকারটি হবে আগের চেয়ে অনেক বড়, আরও বেশি আধুনিক, এবং এখানে থাকবে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, যা দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও পুরো বিশ্বকে পরিচালনা করা সম্ভব হবে। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন থেকেই তিনি জাতীয় নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন, এবং এই বাংকার নির্মাণ প্রকল্পের মাধ্যমে তিনি মূলত আমেরিকার সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। অনেকে মনে করছেন, বিশ্বজুড়ে বাড়তে থাকা অস্থিরতা এবং সাইবার কিংবা হাইব্রিড যুদ্ধের হুমকির কথা মাথায় রেখেই এমন একটি শক্তিশালী অবকাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে কয়েক মাস পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে থাকা এবং কাজ করা যাবে। এই বাংকারটির নকশা এবং এর ভেতরে কি কি প্রযুক্তি থাকবে তা অত্যন্ত গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে এটি মাটির অনেক গভীরে তৈরি করা হবে এবং এটি যে কোনো ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রাখবে। বিষয়টি শুনে আপনাদের কাছে হয়তো কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু বাস্তব রাজনীতিতে নিরাপত্তা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কিউবা এবং আমেরিকার সম্পর্ক সবসময়ই টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। তবে সম্প্রতি মার্কিন চাপের মুখে কিউবা সরকার ২,০০০-এর বেশি বন্দীকে ক্ষমা করে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা একটি বড় কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কিউবার এই সিদ্ধান্তটি হঠাৎ করে আসেনি, বরং দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল দেশটি। আপনারা জানেন যে কিউবার বিচার ব্যবস্থা এবং বন্দীদের পরিস্থিতি নিয়ে প্রায়ই বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে থাকে, এবং আমেরিকা দীর্ঘদিন ধরে এর সমালোচনা করে আসছিল। এই বন্দীদের মধ্যে অনেকেই দীর্ঘকাল ধরে কারাগারে ছিলেন, এবং তাদের ক্ষমার ঘোষণা কিউবার সাধারণ মানুষের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কিউবার সরকারি পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি মানবিক পদক্ষেপ এবং দেশের আইনগত সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন যে বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়ন বা চলমান নিষেধাজ্ঞা শিথিল করার উদ্দেশ্যেই এই পথে হেঁটেছে হাভানা। এই বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করা হবে, এবং এর ফলে কিউবার সামাজিক কাঠামোতে একটি বড় পরিবর্তন আসতে পারে। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে নিষেধাজ্ঞা এবং চাপ কিভাবে একটি দেশকে তাদের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনে বাধ্য করে, কিউবার এই ঘটনা তার এক উজ্জ্বল উদাহরণ। এই বন্দীদের মুক্তির ফলে কিউবার অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী কণ্ঠস্বরগুলো আরও জোরালো হতে পারে কিনা সেটিও দেখার বিষয়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খবরাখবর রাখেন তারা জানেন যে কিউবা এবং আমেরিকার মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গত কয়েক দশকে কয়েকবার উত্থান পতনের শিকার হয়েছে। কিউবার এই ক্ষমার ঘোষণা আমেরিকার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কিভাবে দেখা হবে তার উপর নির্ভর করছে আগামী দিনের অনেক কূটনৈতিক সমীকরণ। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি গত কয়েক বছর ধরে অত্যন্ত জটিল এবং অস্থিতিশীল হয়ে আছে। তবে সাম্প্রতিক এক বড় খবর হচ্ছে দেশটিতে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সামরিক নেতা মিন অং হলাইং, যাকে অনেকেই নির্মম গৃহযুদ্ধের মূল কারিগর হিসেবে বিবেচনা করেন। আপনারা জানেন যে 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির জান্তা বাহিনী, এবং তারপর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র সংঘাত শুরু হয়। মিন অং হলাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী দেশের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, এবং এর ফলে মিয়ানমার এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কবলে পড়ে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখন যখন তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর প্রক্রিয়া চলছে, তখন আন্তর্জাতিক মহলে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ অনেকেই মনে করেন এর মাধ্যমে সামরিক শাসন আরও দীর্ঘায়িত হবে এবং গণতন্ত্রের ফেরার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মিয়ানমারের বিভিন্ন অংশে বর্তমানে জান্তা বাহিনীর সাথে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে, এবং এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ গ্রহণ করা সামরিক নেতার জন্য এক বড় চ্যালেঞ্জ হবে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এটি কেবল একটি নামমাত্র পদ পরিবর্তন হতে পারে, যেখানে ক্ষমতার আসল চাবিকাঠি থাকবে সেনাবাহিনীর হাতেই। মিয়ানমারের সাধারণ মানুষ, যারা গত কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের কাছে এই পরিবর্তন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। আপনারা যদি মিয়ানমারের পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে আসিয়ান দেশগুলো এবং জাতিসংঘ বারবার দেশটিতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মিন অং হলাইং রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে কি মিয়ানমারের শান্তি ফিরবে, নাকি গৃহযুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে, সেটি এখন বড় চিন্তার বিষয়। উপসাগরীয় দেশগুলো এখন বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে এড়ানোর জন্য নতুন এক পাইপলাইন স্থাপনের মহাপরিকল্পনা করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই সরু হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, এবং প্রায়ই এই এলাকায় বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে তেলের সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই ঝুঁকি কমাতেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশগুলো এখন বিকল্প পথ খুঁজছে, যা সরাসরি লোহিত সাগর বা ভারত মহাসাগরের সাথে সংযুক্ত হবে। এই নতুন পাইপলাইন প্রকল্পটি কেবল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি একটি কৌশলগত নিরাপত্তার অংশ, কারণ ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যখনই কোনো বিরোধ বাড়ে তখনই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়, যা বিশ্ববাজারে তেলের দাম বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
যদি এই নতুন পাইপলাইনগুলো সফলভাবে স্থাপন করা যায় তবে উপসাগরীয় দেশগুলো এই জট থেকে মুক্তি পাবে এবং সরাসরি খোলা সমুদ্রের মাধ্যমে তাদের জ্বালানি পণ্য রপ্তানি করতে পারবে। এটি একটি বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হতে যাচ্ছে, যেখানে মরুভূমির ভেতর দিয়ে হাজার হাজার কিলোমিটার পাইপলাইন বসানো হবে এবং এর জন্য প্রয়োজন হবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। এই পাইপলাইনগুলোর মাধ্যমে কেবল তেল নয়, বরং প্রাকৃতিক গ্যাসও পরিবহন করা সম্ভব হবে, যা বর্তমান জ্বালানি সংকটের বাজারে একটি বড় সমাধান হতে পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি ধারণা? হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমলে কি তেলের বাজার আরও স্থিতিশীল হবে? আপনার মতামত আমাদের জানান। আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।